রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, সেটি এই যে মান অভিমানের উপর নির্ভর করে না, বা কোন সরকারের কখন কোন সরকার আছে তার উপরও নির্ভর করে না। গৌতমদা বললেন, তার আগে রিপন ভাই বললেন, তা বিষয়টা এরকম না যে আওয়ামী লীগের সময় সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল ভারতকে। যদি সেটি দিয়ে দেওয়া হয় তাহলে কি কি সেটা রদ করা হয়েছে, বা এখনকার সরকারের কি কি পরিকল্পনা আছে যে ভারতকে এই বিষয় দেওয়া হয়েছে সেটা এখন রদ করতে হবে। যেমন অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কিন্তু যথেষ্ট চেষ্টা করা হয়েছে। বরং যদি বলা হয় যে এখানে ভারতের এক ধরনের শীতলতা, অনীহা, শীতলতা এবং অনমনীয়তা ছিল, যে কোনো কারণে, রাজনৈতিক কারণে, তাদের জাতীয় স্বার্থ, তাদের বিবেচনায়। কিন্তু এখন যে জটিলতা হচ্ছে, প্রথমত হচ্ছে এই প্রথম বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কিন্তু প্রথম এই সরকার আসার পর প্রথম ভারতে যাচ্ছে, অন্য কোনো দেশে নয়, চীনে নয়, সৌদি আরবে নয়, যুক্তরাষ্ট্রে নয়। আনুষ্ঠানিক যদি কোনো প্রতিনিধি দল, সেটা কিন্তু ভারতে যাচ্ছে। এটাও একটা বার্তা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় কোন কোন বিষয়ে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে আপত্তি জানিয়েছে। এই একমাত্র শেখ হাসিনাকে ফেরত চাওয়া বা তার বিচারের প্রসঙ্গ ছাড়া, যে ভারতের সাথে এই অসম চুক্তি করা হয়েছে, চুক্তি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এরকম কোনো উদাহরণ নেই। আর শেখ হাসিনা কথাটি কী প্রসঙ্গে বলেছেন, আমার যতটা মনে হয় ওই সরকারের অনেক পররাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী অনেক বেফাস মন্তব্য করেছে, অনেক দায়িত্বহীন মন্তব্য করেছে, এটি ঠিক। কিন্তু ভারতকে যা দিয়েছি তা চিরদিন মনে রাখবে, এটি যতটা হচ্ছে যে ভারতের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। এটি একটি রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার মধ্যে কোনো নমনীয়তা আছে বা কোনো দেশ বিক্রি করার বিষয় আছে বলে মনে করি না। এবং এটি নানাভাবে ব্যাখ্যা হতে হবে। প্রথমত, কোন চুক্তি? আওয়ামী লীগ সরকার ভারতের সাথে অধীনতামূলক চুক্তি করেছে, এখন সেই অধীনতামূলক চুক্তি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এটি অবশ্যই অন্তর্বর্তী সরকার এটা বের করতে পারেনি, সব চুক্তি বহাল রেখেছে। আদানির সঙ্গে জ্বালানি চুক্তি সহ এই যে জ্বালানি তেল আনা হচ্ছে, সেই পাইপলাইন যখন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু এখানকার বিরোধী দল অনেক বেশ সোচ্চার ছিল যে এর মধ্য দিয়ে বোধহয় বাংলাদেশের সার্বভৌমত্ব চলে যায়। কিন্তু এখন সেই পাইপলাইন দিয়ে জ্বালানি আনতে হচ্ছে। এটি তো সবচেয়ে ভালো হতো যদি আমরা আমদানি নির্ভর না হতাম। আমদানির কাছ থেকে অনেক বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে, এটা যদি আমাদের কিনতে না পারতাম, আমরা যদি বিকল্প শক্তি থাকতো, আমরা যদি আমাদের গ্যাস উত্তোলন করতাম, আমাদের তেল সম্পদ উত্তোলন করতাম, করিনি। অর্থাৎ আমাদের রাজনৈতিক নেতৃত্বের বা রাষ্ট্র যারা পরিচালনা করেছে দীর্ঘদিন ধরে, 2001 সালে তো আমরা গল্প শুনেছি যে গ্যাস রপ্তানি করা হবে, তেলে ভাসছে বাংলাদেশ, তেলে ভাসছে, গ্যাস রপ্তানি করা হবে। আচ্ছা, ভারতে গ্যাসে ভাসছে তো অনেক দিন থেকে, তো গ্যাস রপ্তানি তো এখন গ্যাস আমাদেরই নেই। হ্যাঁ, যে কোনো বিষয় হচ্ছে যে এই যে ভারতে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মধ্যে সরকারের যে মনোভাব, এক ধরনের বৈরিতা ছিল, কিন্তু সেটা যে প্রকাশ্যে করেছে তা নয়, এই বিচ্ছিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে এমন কোনো বার্তা দেওয়া হয়নি যাতে ভারত অখুশি হতে পারে। বিএনপি সরকার তো অবশ্যই এখানে ইতিবাচক ভূমিকাই রাখবে এবং রাখছে। গৌতমদা বললেন অবশ্যই সাধারণ পরিষদে আমরা চাইব একবারই মাত্র, কিন্তু এরশাদ না কোন সময়, জিয়া রহমানের সময়, জিয়া রহমানের শেষ সময়ের না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করেছিল। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো 5টা পার্মানেন্ট মেম্বার, কিন্তু সাধারণ পরিষদের সদস্য সভাপতি সাধারণ পরিষদের বাই রোটেশনে বিভিন্ন দেশে চেয়ার করে এক ফরে। কিন্তু আমার ধারণা বোধহয় একবার হয়েছিল বাংলাদেশ সাধারণ পরিষদের। আচ্ছা, করেছিল হুমায়ুন রশিদ চৌধুরী একবার করেছিল, সাধারণ পরিষদেরও একবার সভাপতিত্ব করেছিলেন। সুতরাং এটি একটি মানে কি বলে
চলমান প্রক্রিয়া। এটার মধ্যে যে আমরা অনেক কিছু পেয়ে যাব তাও নয়, কিন্তু এটি অবশ্যই বাংলাদেশের জাতীয় যে সুনাম, আন্তর্জাতিক অঙ্গনে একটা সুনাম, একটা সুনাম বা একটা ভাবমূর্তি রক্ষা করবে, একটা রোল প্লে করার সুযোগ থাকে। একটা থাকে অবশ্যই। কারণ বাংলাদেশ আয়তনে তো ছোট, জনসংখ্যা যতই হোক, সেখানে বা চীন, ভারত, রাশিয়া, আমেরিকা এইসব দেশের সাধারণ পরিষদ। কিন্তু একটা মৌলিক প্রশ্ন, জাতিসংঘ এখন আছে, তার অস্তিত্ব আছে, জাতিসংঘের কোনো ভূমিকা আছে? ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে গণহত্যা চাপিয়ে দিয়েছে, তার উপর জাতিসংঘের কি ভূমিকা? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে নিয়ে গেল, এবং এটি তো ঘোষিত, মানে অমুক দেশের সর্বোচ্চ নেতা বা ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী, ওই দেশের নৌবাহিনী প্রধানকে ঘোষণা করে হত্যা করা। মানে এটা এই একবিংশ শতাব্দীতে এরকম ঘটনা ঘটতে পারে। এরপরও আমরা সভ্য বলে দাবি করি, আমরা মানবিক বিশ্ব করতে চাই। সুতরাং জাতিসংঘের বিষয়ে আমি খুব গুরুত্ব দিতে চাই না এই কারণে। বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে। ভারতের একটা বিষয় উদ্বেগ, সেটা হলো তার নিরাপত্তা। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কিছু না করে, যেটা অতীতে হয়েছিল, হয়েছিল না তো অতীতে ভারতের তরফ থেকে এই ধরনের অভিযোগ ছিল। আবার সেই দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতারা ধরাও পড়েছে। আবার এখান থেকেও যে অন্য দেশ চেষ্টা করেনি তা তো না। এখন যে মিয়ানমার নিয়ে যে ঘটনা ঘটছে, আমরা মহা বিপদে। ভারতও হয়তো কিছুটা, কিন্তু এই সমস্যার অন্তর্বর্তী সরকারের প্রধান তো ভাবছিলেন যে পরের ঈদ যে সব রোহিঙ্গারা যে মিয়ানমারে করবেন। আমাদের প্রত্যাশা এবং বাস্তবতা যে কত ফারাক, সেটা কিন্তু আবার প্রমাণ হলো। তবে আমি মনে করি যে বিষয়গুলোর মধ্যে এক হচ্ছে গঙ্গার বিষয়টি আসছে। সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ হয়েছে এটা না, এরপরেও কিন্তু সাম্প্রতিককালও দু একটি ঘটনা ঘটেছে, কম, এটি ঠিক। এবং সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া প্রয়োজন। আর তিস্তা নদী নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে, ভারত কথা দিয়েও কথা রাখেনি, এটাই বলবো। এবং উত্তরোত্তর সরকার, অর্থাৎ এটি চুক্তি হওয়ার কথা ছিল মনমোহন সিংয়ের সরকারের সময়, কিন্তু এরপর নরেন্দ্র মোদী আসলেন এবং তিনি 15 বছরের বেশি ক্ষমতায় থাকলেন, কিন্তু এই চুক্তি হয়নি। আরও যেসব বিষয় আছে, এবং আমাদের যে হচ্ছে যে এই যে ভারতপন্থী বা ভারত বিরোধী হওয়ার প্রয়োজন নেই, বাংলাদেশপন্থী হতে হবে। বাংলাদেশের স্বার্থ আমরা অবশ্যই এটি সবার আগে দেখতে হবে। আবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কেন, কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়। আজকে এই অন্তর্বর্তী সরকার যে এত কৃতিত্ব, এত সাফল্য দাবি করেছে, শেষ বিদায়বেলা যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করা গেল, এটা তো অধীনতামূলক চুক্তি। যে বাংলাদেশ কার সঙ্গে চুক্তি করতে পারবে না পারবে, বাংলাদেশ কার সাথে বাণিজ্য করতে না পারবে, সেখানেও তাদের হস্তক্ষেপ থাকবে, তাদের সম্মতি নিতে হবে। এই ধরনের কোনো চুক্তি হতে পারে না। কিন্তু আমাদেরই সরকার প্রধান এটি করেছেন, এবং এটি নিয়ে ওই সরকারেরই একজন উপদেষ্টা তিনি বলছেন আমরা এই চুক্তি, এই জাতীয় স্বার্থবিরোধী, ফরিদ আক্তার, জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি আমরা রোধ করতে পারিনি। এখন যে প্রশ্নটি আছে, পদত্যাগ করা উচিত ছিল। আবার একই সঙ্গে রিপন ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করব, সেই চুক্তি যিনি করেছেন তখন যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বারান্তরে মানুষের অভিযোগ যে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনিই চালাতেন, তিনি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী।